সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। ভালোবাসা একটা নীরব ভাষা, যে ভাষা মানুষ, পশু, এমনকি জড় পদার্থ বুঝতে পারে। ভালোবাসা একটা শক্তি যা সব ধরনের বাধা অতিক্রম করতে পারে। এখানে লর্ড বায়রনের একটি উক্তি উল্লেখযোগ্য। তার কথায়, প্রেম এমন পথ খুঁজে পাবে যেখানে নেকড়ে শিকার করতে ভয় পায়। এ সম্পর্কে কোরিয়ান একটি রূপকথা সংকলন করে আপনাদেরকে শোনাবো। দীর্ঘস্থায়ী একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে ফেরার পর অল্প বয়সী মেয়েটির স্বামীর যে কি হলো তা মেয়েটি কিছুতেই বুঝে উঠতে পারছিল না। ভালোবাসার বিয়ে তাদের। যুদ্ধে যাওয়ার আগে তার স্বামী নরম স্বভাবের একজন আন্তরিক মানুষ ছিলেন, কিন্তু যুদ্ধ যেন তার জীবনকে পুরোপুরি পাল্টে দিয়েছে। যুদ্ধ থেকে ফেরার পর তার স্বামী সবসময় খিটখিটে মেজাজে থাকে। কখন যে কি করে তা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। দিনে দিনে মেয়েটির পক্ষে সত্যি সত্যি তার এ ধরনের বাজে স্বভাবের স্বামীর সাথে একই ছাদের নিচে বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়ালো। যে স্বামী তাকে এত ভালোবাসত, সারাক্ষণ তাকে আগলে রাখত, সে এখন সারাদিন বাইরে বাইরে কাটায় আর বাড়িতে খিটখিটে মেজাজ দেখায়। ওই অঞ্চলে গভীর পাহাড়ি জঙ্গলে একজন সাধু বাস করতেন। কোনো বিপদ আপদে ওই অঞ্চলের মানুষ ওই সাধুর কাছে ছুটে যেত। কিন্তু এই মেয়েটি ছিল একটু ভিন্ন প্রকৃতির, খুব আত্মবিশ্বাসী ছিল, আর তাই কখনো সে সাধুর কাছে এর আগে কোনো কিছু নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। সে ভাবত তার নিজের সমস্যা সে নিজেই মিটিয়ে ফেলতে পারে। কিন্তু তার এবারকার সমস্যা সমাধানের কোনো রাস্তাই সে খুঁজে বের করতে ব্যর্থ হলো। অবশেষে নিরুপায় হয়ে মেয়েটি সাধুর শরণাপন্ন হওয়ার মনস্থ করল। মেয়েটি একদিন সেই সাধুর আখড়ায় গিয়ে সাধুর শরণাপন্ন হলো। সে দেখল যে সাধুর দরজাটা খোলা। ধ্যানমগ্ন বৃদ্ধ সাধু তার দিকে না ঘুরেই বলল, তুমি এসেছো তা আমি বুঝেছি, এখন তোমার সমস্যার কথা চটপট বলে ফেলো। মেয়েটি সময়ক্ষেপণ না করে সোজাসুজি তার স্বামীকে নিয়ে সমস্যার কথাটি সাধুকে জানালো। সাধুটি না ঘুরেই তেমনি ভাবে বসেই বলল, যুদ্ধ ফেরত সেনাদের ব্যাপারে এমনটি ঘটে থাকে। এখন বলো, এখানে কেন এসেছো? আমাকে কি করতে হবে? তখন মেয়েটি বলল, দয়া করে আমাকে কিছু গাছগাছড়ার রস বা কোনো মাদুলি বা কোনো পানীয়, যে কোনো কিছু দিন, যা দিয়ে আমি আমার স্বামীর মেজাজ এবং ব্যবহার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। কথা শুনে এতক্ষণে সাধু মেয়েটির দিকে ফিরল। তোমার সমস্যা অন্যান্যদের মতো নয়, যেমন হাড় ভেঙে যাওয়া বা গলা কানে সংক্রমণ হয়ে ব্যথা করা ইত্যাদি। সেটি আমিও জানি, মেয়েটি জবাব দিল। এ বিষয়টি নিয়ে চিন্তা করে তোমাকে কিছু বলার আগে আমার 3 দিন সময় লাগবে। তুমি বরং 3 দিন পর এসো। সাধুর কথা শুনে মেয়েটি ফিরে গেল এবং তার কথা মতো 3 দিন পর মেয়েটি আবার সাধুর কাছে গেল। মেয়েটিকে দেখে সাধু তাকে হাসি মুখে স্বাগত জানিয়ে বলল, শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। তোমার স্বামীকে পূর্বের মতো মানসিক অবস্থায় ফেরত আনার জন্য আমি তোমাকে এক ধরনের রস তৈরি করে দিতে পারি, কিন্তু তা তৈরি করার জন্য কিছু অন্যরকম সামগ্রী আমার লাগবে। আর সেটা হলো, তোমাকে জ্যান্ত বন্য একটা বাঘের নাকের লোম এনে আমাকে দিতে হবে। আপনি এসব কি বলছেন? এটা কি করে সম্ভব? মেয়েটি আঁতকে উঠল। কিন্তু কি করা, ওটা বাদে যে আমার পক্ষে সে রস তৈরি করা সম্ভব না। সাধু খুব কঠোর এবং শান্ত কণ্ঠে কথাটা বলে আবার তার মুখ ঘুরিয়ে ধ্যানে মগ্ন হওয়ার প্রস্তুতি নিতে লাগলো। এবং প্রস্তুতি নিতে নিতে সাধু বললেন যে, সেটা ছাড়া তোমাকে আমি সাহায্য করতে পারবো না।
বৃথা সময় নষ্ট না করে তুমি ফিরে যাও, দেখছো তো আমার অনেক ব্যস্ততা আছে, অনেক কাজ আছে। সাধুর কাছ থেকে ফিরে সে রাতে মেয়েটি একদম দু চোখের পাতা এক করতে পারল না। বিছানায় এপাশ ওপাশ করে কিভাবে জ্যান্ত বন্য একটা বাঘের নাকের লোম ছিঁড়ে আনবে সে চিন্তায় নির্ঘুম রাত কাটিয়ে দিল। পরদিন খুব ভোরে সূর্য ওঠার আগেই সে একটা পাত্রে কিছু ভাত আর তার ভিতর কিছু মাংস আর সস ঢেলে নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ল। পাহাড়ের ভিতর একটা গুহা, যেখানে একটা বাঘ থাকে বলে সবাই জানে, মেয়েটি সেখানে গেল। গুহার কাছে যেয়ে সে দুরু দুরু বুকে গুহার মুখের কাছাকাছি যেয়ে সে তার জিভ দিয়ে কয়েকবার শব্দ করল। খাবারের পাত্রটি ঘাসের উপর রেখে আস্তে আস্তে সেখান থেকে নেমে বাড়ি ফিরে আসলো। পরদিন আবার খুব ভোরে নতুন একটি পাত্রে ওই ভাত মাংস নিয়ে আর তার সঙ্গে সস মিশিয়ে একইভাবে সন্তর্পণে গুহার মুখে সে গেল এবং ওই একই জায়গায় নতুন পাত্রটি রেখে আগের দিনের পাত্রটি ফিরিয়ে নিয়ে আসলো। মেয়েটি দেখলো পাত্রটি খালি, অর্থাৎ বাঘটি আগের দিনের রাখা খাবার খেয়েছে। এভাবে বেশ কয়েক মাস চলল। ভাগ্যিস কোনোদিন বাঘটির সাথে মেয়েটির সাক্ষাৎ হলো না। কিন্তু বাঘটির পায়ের ছাপ দেখে মেয়েটি নিশ্চিতভাবে বুঝলো যে এটা অন্য কোনো প্রাণী নয়, একটি বাঘই প্রতিদিন তার খাবারগুলো খেয়ে যাচ্ছে। এভাবে চলতে চলতে একদিন সকালে খাবার দেওয়ার সময় গুহার মুখে বাঘটির মাথার কিয়াদংশ মেয়েটির নজরে পড়ল। সে ভয়ে খুব সন্তর্পণে খালি পাত্রটি সরিয়ে খাবার ভরা পাত্রটি সে বাঘের সামনে রেখে আবার কোনো শব্দ না করেই আস্তে আস্তে গুহার মুখ থেকে নেমে আসলো। এরও অনেক সপ্তাহ পর মেয়েটি লক্ষ্য করল যে তার পায়ের শব্দ শুনেই বাঘটি গুহার মুখে কাছাকাছি চলে আসে। এভাবে আরো কয়েক মাস চলল। বাঘটি মেয়েটির পায়ের শব্দ শুনলেই গুহা থেকে বেরিয়ে খালি পাত্রটির কাছে এসে বসতে শুরু করলো এবং বাঘটি বসে থাকা অবস্থায় মেয়েটি খালি পাত্রটি সরিয়ে ভরা পাত্রটি রাখার সময় বাঘটি এত কাছে থাকতো যে বাঘের গায়ের গন্ধ মেয়েটির নাকে লাগতো। এভাবে ধীরে ধীরে বাঘটি তার কাছে পোষা বিড়ালের মতো মনে হতে লাগলো। সে খাবার পাত্র পরিবর্তনের সময় খুব কাছ থেকে বাঘটিকে দেখে তার শরীরের নরম ডোরাকাটা লোম আর বাঘটির মুখ আর চোখ দেখে ভারী সুন্দর লাগতে লাগলো মেয়েটির। তারপর ধীরে ধীরে মেয়েটি বাঘের মাথা আর গলায় আলতোভাবে আদর করলে বাঘটি বাসার বেড়ালের মতো আদর গ্রহণ করতে লাগলো। মেয়েটি বুঝলো যে সময় হয়েছে তার গোপের একটা লোম সংগ্রহ করা। পরদিন সকালে মেয়েটি বাঘটিকে খাবার দেওয়ার সময় একটি ছোট্ট ছুরি লুকিয়ে সাথে নিয়ে গেল। খাবারের পাত্র বাঘটির সামনে রাখার পর বেশ কিছুদিনের অভ্যাসবশত বাঘটি তার মাথায় আর গলায় আদর করতে দিল। বাঘটিকে আদর করতে করতে মেয়েটি খুব আস্তে আস্তে বলল, তোমার গোপের একটা লোম আমি আজকে নিতে চাই, তুমি আমাকে সেটা কাটতে দাও। বলতে বলতে মেয়েটি এক হাত দিয়ে বাঘটির মাথায় হাত বোলাতে বোলাতে অন্য হাতে ছুরিটা দিয়ে কুট করে একটা লম্বা গোপের লোম কেটে নিল। তারপর ধীরে ধীরে বাঘটিকে আদর করে আস্তে আস্তে সে নেমে আসলো। মেয়েটির যেন তর সইছিল না। কোনো রকম নির্ঘুম রাত কাটিয়ে পরদিন ভোরে স্বামী কাজে বেরিয়ে গেলেই সে অনেকটা দৌড়ে বাঘের গোফের লোমটা সহ সাধুর আস্তানায় হাজির হলো। হাঁপাতে হাঁপাতে সাধুর ঘরে ঢুকে অনেকটা উত্তেজিতভাবে মেয়েটি বলল, আমি জ্যান্ত বন্য বাঘের লোম এনেছি, এই যে দেখুন। এ কি করে সম্ভব? জ্যান্ত বন্য বাঘের গোপের তুমি লোম আনা কি করে, এটা তোমার পক্ষে সম্ভব হলো? আমি ভুল শুনছি না তো? সাধু অবাক হয়ে কথাগুলো বলল। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মেয়েটি উত্তেজিত কণ্ঠে উত্তর দিল। এটা কিভাবে করলে? ঘটনাটি আমাকে খুলে বলো। অবাক কণ্ঠে সাধুটি জানতে চাইল। মেয়েটি তখন
তার গত প্রায় 6 মাস ধরে তার সমস্ত কার্যকলাপ, কিভাবে বনের বাঘকে বশ করে তার গোঁফ থেকে লোম কেটেছে, তা সবিস্তারে বর্ণনা করে সে গর্বের সাথে বাঘের সেই লোমটি সাধুকে হস্তান্তর করল। সাধু লোমটি পরীক্ষা করে নিশ্চিত হলো যে সেটি প্রকৃতই জ্যান্ত বাঘের গোঁফ থেকে কেটে আনা একটা লোম। সাধু কি ভেবে লোমটিকে পাশে জ্বলন্ত আগুনে ফেলে দিলে লোমটি পুড়ে ছাই হয়ে গেল। মেয়েটি কেবল তাকিয়ে অবাক হয়ে দেখল। শোনো, তোমার জন্যে বাঘের গোপের লোম আর দরকার নেই। এখন তুমি আমাকে বলো, একটা মানুষ কি কখনো বাঘের চেয়ে ভয়ঙ্কর হতে পারে? একটি ভয়ঙ্কর বন্য প্রাণী যদি তোমার ভালোবাসায় সায় দেয়, সেক্ষেত্রে তুমি কি মনে করো না যে একজন মানুষ তোমার ভালোবাসায় সায় না দিয়ে থাকতে পারে? সাধুর কথায় মেয়েটি বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে আনমনে নিঃশব্দে ঘুরে বাড়ির পথে পা বাড়ালো। মেয়েটি বারবার তার মনে বন্য বাঘ আর তার রাগান্বিত স্বামীর মুখ দুটো পাশাপাশি করে কল্পনা করতে লাগলো। তখন সে নিশ্চিত বুঝলো যে এখন তাকে কি করতে হবে। গল্পটি থেকে শিক্ষণীয় যে ভালোবাসার টানের কাছে বন্য হিংস্র পশুও ধরা দিয়ে মানুষের বশ্যতা স্বীকার করে নেয়। অ্যারিস্টটলের ভাষায় ধৈর্য ধারণ করার স্বাদ খুব তিতা, কিন্তু তার ফল মিঠা। কিন্তু প্রকৃতপক্ষে অধৈর্য হলো তিতা, আর ধৈর্যের ফল সবসময় মিঠা। ধৈর্য মানুষের মনে বিশ্বাস, প্রত্যয় আর মেনে নিয়ে মানিয়ে নেওয়ার মানসিকতা সৃষ্টি করে আত্মাকে প্রশান্তি দেয়। যে কোনো প্রতিকূল পরিবেশ পরিস্থিতিতে কেবল ধৈর্যই মানুষকে শান্ত থাকতে অনুপ্রেরণা জুগিয়ে তা থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দেয়। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরার চেষ্টা করি। আমার এই প্রয়াস যদি কারো মনে ভাবনার ছোট্ট একটি তরঙ্গ তুলতে পারে, তাহলেই আমার প্রচেষ্টা সার্থক বলে মনে করব। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর মন্তব্য করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, মানবতার জয় হোক। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজন।